সরোজ কুমার মিশ্র এক স্বপ্নদর্শী তরুণ, দু চোখে অনির্বচনীয় আলোর দীপ্তি। জীবনের প্রথম কর্মক্ষেত্রে পা রাখলেন একজন সহ শিক্ষক হিসেবে। স্কুল পাকুড়িয়া চিন্তামণি আদর্শ বিদ্যাপীঠ, পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের এক নিভৃত প্রান্তে অবস্থিত। 1970 সালের 3রা নভেম্বর থেকে 1971 সালের 15ই মে পর্যন্ত সময়টা অল্প, কিন্তু অনুভবের গভীরতায় পরিপূর্ণ। এই স্বল্প সময়ের মধ্যেই সূচিত হল তাঁর শিক্ষাদানের প্রথম অধ্যায়, এক নবীন শিক্ষকের আত্মপ্রকাশ। গ্রামের সহজ সরল পরিবেশ, ছাত্রদের কৌতূহলী দৃষ্টি আর তাঁর অন্তর্লীন দায়বদ্ধতা, এই তিনের মেলবন্ধনে গড়ে উঠল এক অদৃশ্য অথচ অটুট সম্পর্ক। এ শুধু কর্মজীবনের সূচনা ছিল না, এ ছিল এক দীর্ঘ যাত্রার প্রথম পদচিহ্ন। কিন্তু পথ তো থেমে থাকে না। সময়ের স্রোত তাকে ডেকে নিল আরো দূরে, আরো গভীরে। ধীরে ধীরে সেই পথ ঢুকে পড়ল জঙ্গলমহলের অন্তর্ভাগে। বেলপাহাড়ি এসসি হাই স্কুল উচ্চ মাধ্যমিক, প্রকৃতির কোলে রুক্ষতা আর নির্জনতার মাঝে দাঁড়িয়ে থাকা এক শিক্ষালয়। 1971 সালের 26শে জুলাই থেকে 1972 সালের 3রা এপ্রিল। সময়টা দীর্ঘ নয়, কিন্তু অভিজ্ঞতার দিক থেকে ছিল গভীর ও তাৎপর্যময়। এই সময় ছিল সংগ্রামের, প্রতিদিন নিজেকে নতুন করে আবিষ্কারের আর ধীরে ধীরে নিজেকে গড়ে তোলার এক অন্তর্লীন প্রক্রিয়া। চারপাশের প্রকৃতি অনাড়ম্বর, কখনো কঠোর। জীবনের বাস্তবতাও তেমনি নির্মম, অনমনীয়। কিন্তু সেই কঠোর কঠিন বাস্তবতার মাঝে দাঁড়িয়ে তিনি নিজেকে আরো দৃঢ়, আরো স্থিতিশীল করে তুললেন। এখানে শিক্ষকতা তার কাছে শুধু পেশা ছিল না, ছিল এক নীরব প্রতিজ্ঞা, এক গভীর দায়বদ্ধতা, যেখানে প্রতিটি দিন হয়ে উঠত এক নতুন পরীক্ষা, নিজেকে প্রমাণ করার, নিজেকে অতিক্রম করা। এই কঠিন সময়ে যেন তাকে ভিতর থেকে প্রস্তুত করে তুলল আরো বৃহত্তর দায়িত্বের জন্যে, আরো বিস্তৃত পরিসরের জন্যে। সময় আবার মোড় নিল, জঙ্গলমহলের রুক্ষতা পেরিয়ে পথ এগিয়ে গেল এক নতুন ঠিকানার দিকে, এক নতুন আলোর সন্ধানে। পূর্ব মেদিনীপুরের এক শান্ত স্নিগ্ধ গ্রাম বাসুদেবপুর হরিপ্রা ইনস্টিটিউশন। 1972 সালের 4 এপ্রিল এক নতুন অধ্যায়ের সূচনা। বাসুদেবপুর হরিপ্রা ইনস্টিটিউশনের প্রাঙ্গণে প্রবেশ করলেন এক শিক্ষক, যার কাছে শিক্ষা ছিল কেবল পাঠ্যসূচি নয়, জীবনের এক বিস্তৃত অনুশীলন। 1982 সালের 7ই জুলাই পর্যন্ত তিনি এই স্কুলে ছিলেন। এই দীর্ঘ সময় জুড়ে তিনি শুধু পাঠদান করেননি, গড়ে তুলেছেন মানুষ, নির্মাণ করেছেন চরিত্র, জাগিয়েছেন আত্মবিশ্বাস। শ্রেণীকক্ষের 4 দেওয়াল পেরিয়ে তিনি ছড়িয়ে দিয়েছেন জীবনের বোধ, মূল্যবোধ আর মানবিকতার আলো। সময় আবার মোড় নিল। এবার পূর্ব মেদিনীপুর পেরিয়ে পশ্চিম মেদিনীপুরের প্রাণকেন্দ্র মেদিনীপুর শহর, মেদিনীপুর কলেজিয়েট স্কুল উচ্চ মাধ্যমিক। 1982 সালের 8ই জুলাই থেকে 1999 সালের 15ই ডিসেম্বর, দীর্ঘ 17 বছরের এক সুদীর্ঘ অধ্যায়। এই সময়টা যেন এক শিক্ষকের পরিপূর্ণ হয়ে ওঠার কালপর্ব। অভিজ্ঞতা, প্রজ্ঞা আর গভীর মানবিকতার সংমিশ্রণে তিনি হয়ে উঠলেন প্রতিষ্ঠানের এক অবিচ্ছেদ্য সত্তা। ছাত্রদের কাছে তিনি শুধু স্যার নন, তিনি এক পথপ্রদর্শক,
এক প্রেরণার উৎস, এক জীবন্ত আদর্শ। তারপর 1999 সালের 16ই ডিসেম্বর এক নতুন দায়িত্ব, এক নতুন পরিচয়। মেদিনীপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠে তিনি যোগ দিলেন প্রধান শিক্ষক হিসেবে। এই পর্যায়ে এসে তার শিক্ষক জীবন যেন এক পরিণত নদীর মতো প্রশান্ত, গভীর আর সুদূর প্রসারী। প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি শিক্ষাদান, প্রতিটি সম্পর্ক সব মিলিয়ে তিনি হয়ে উঠলেন এক সুসংহত ব্যক্তিত্ব, যার স্পর্শে আলোকিত হল অগণিত ছাত্র জীবন। নিঃশব্দে, নিরলস নিষ্ঠায় তিনি এগিয়ে চললেন তাঁর কর্মপথে। অভিজ্ঞতা, প্রজ্ঞা আর গভীর মানবিকতার অনন্য সমন্বয়ে তিনি হয়ে উঠলেন প্রতিষ্ঠানের এক অবিচ্ছেদ্য সত্তা। ছাত্রদের চোখে তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি এক আদর্শ, এক আলোকবর্তিকা, এক স্থায়ী প্রেরণা। অবশেষে 2010 সালের 31শে মে সরকারি নথিতে শেষ হলো তার কর্মজীবনের পর্ব। কিন্তু সত্যিই কি শেষ? না, কারণ একজন শিক্ষক কখনো অবসর নেন না। তিনি থেকে যান তাঁর ছাত্রদের স্মৃতিতে, তাঁদের উচ্চারণে, তাঁদের প্রতিটি সঠিক সিদ্ধান্তের ভেতরে। তিনি বেঁচে থাকেন শব্দের আড়ালে, জীবনের গভীরে। একজন শিক্ষক যিনি নিজেকে কেবল পাঠ্যসূচির সীমানায় আবদ্ধ রাখেন না, যিনি প্রতিটি ছাত্রের চোখে খুঁজে পান অজানা সম্ভাবনার দীপ্তি। তিনি শুধু জ্ঞান বিতরণ করেন না, তিনি গড়ে তোলেন মানুষ, নির্মাণ করেন চরিত্র। শ্রেণীকক্ষের গণ্ডি পেরিয়ে শব্দে, কণ্ঠে, মঞ্চে তিনি ছড়িয়ে দেন অনুভব, সংস্কৃতি আর মানবিকতার বীজ। তিনি জনপ্রিয় কারণ তিনি আপন হয়ে ওঠেন। তিনি কঠোর কারণ তার দায়বদ্ধতা অটুট। তিনি শিল্পী কারণ তিনি জীবনকে অনুভব করেন গভীরতায়। আমার সতীর্থ ঋত্বিককে নিয়ে আমি দেবদাস এসে গেছি বাসুদেবপুর হরিপ্রিয়া ইনস্টিটিউশনের স্বর্ণযুগের রূপকথার শিক্ষক, আমাদের প্রণম্য গুরুদেব শ্রী সরোজ কুমার মিশ্রের বাড়িতে। তার চরণে এখন আমরা আশ্রিত। শুধু সরোবরে জন্ম নয়, আনন্দপুরের কুলীন পরিবারে জন্ম নয়, স্যার যেখানেই গেছেন সেখানে ছাত্রদের নিয়ে, সহকর্মীদের নিয়ে, আশেপাশের গ্রামবাসী মানুষজনকে নিয়ে তিনি তৈরি করেছেন সরোবরের বাস্তুতন্ত্র। স্যার, আপনার প্রিয় বই কি? আমার প্রিয় বই গীতা। প্রিয় কবি বা লেখক? প্রিয় কবি বলতে মানে রবীন্দ্রনাথকে তো বাদ দিয়ে কিছু করা যায় না, তবে আমার মাইকেল মধুসূদন প্রিয় কবি হিসাবে, লেখক হিসেবে আমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং কোনটা ভালো লাগে? সকাল না রাত? সকাল। গ্রাম না শহর, কোনটা আপনার বেশি? আমার একটু আমি গ্রামীণ পরিবেশ চাই। কঠোর শিক্ষক না বন্ধু সুলভ শিক্ষক? যে ক্লাসের মধ্যে একটু কঠোরতা এবং বন্ধুত্ব মনোভাবাপন্ন হয়ে যদি শিক্ষাদান করা যায়, তাহলে ছাত্রের মনে, ছাত্রছাত্রীর মনের গভীরে। তাই যে কঠোরতা, সেটা মানে হ্যাঁ, কিন্তু ছাত্রদের প্রতি মূল্যতাটাই। স্যার, আপনার কোনো মুদ্রাদোষ? মুদ্রাদোষ একটু আছে,
যে একটা কথার হয়তো রিপিট করতে একটু ভালোবাসি, আর না না এটা কেমন হয় একটা শব্দে নিজেকে বলবো, একটা শব্দ। নিয়ম নিষ্ঠাশীল পরিচালক ও শিক্ষক। এক শব্দে আপনার জীবনের মন্ত্র। ভালোবেসে বাঁচো, সবাইকে ভালোবেসে বাঁচো। বর্তমান ছাত্রদের জন্য এক লাইনে বার্তা। বর্তমান ছাত্রদের প্রতি আমার বার্তা, বিনয়ী হয়ে শিক্ষকদের কাছে শিক্ষা গ্রহণ করবে, তোমরা তোমাদের অসীম প্রাপ্তি করবে। এক জীবনের গল্প, একজন শিক্ষক, এক আবৃত্তিকার, এক নাট্যপ্রেমী, সবচেয়ে বড় কথা এক মানুষ গড়ার কারিগর। এই গল্পের নায়ক শ্রী সরোজ কুমার মিশ্র, এক উজ্জ্বল আলোক পত্রিকা। কিন্তু এই আলোর উৎস কোথায়, কোন শিকড়ে প্রথিত তার এই দীপ্তি? কোন পথে, কোন অভিজ্ঞতায় গড়ে উঠেছিল এই আলোকিত মানুষটি? কোন মাটি তাকে গড়ে তুলেছিল? কোন আকাশের নিচে প্রথম ডানা মেলেছিল তার স্বপ্ন? কোন শিক্ষালয়ের আলোর ছোঁয়ায় শানিত হয়েছিল তার বোধ, তার চিন্তা, তার দৃষ্টিভঙ্গি? প্রতিটি মানুষের বাইরের পরিচয়ের আড়ালে লুকিয়ে থাকে এক অন্দরমহল, এক নীরব নির্মাণ ক্ষেত্র, যেখানে গড়ে ওঠে তার স্বপ্ন, তার বিশ্বাস, তার সত্তা। ফিরে দেখা যাক সেই অন্দরমহল, যেখানে লুকিয়ে আছে তার শিকড়, তার বেড়ে ওঠা। আর এক সাধারণ মানুষ থেকে অসাধারণ হয়ে ওঠার অন্তর্লীন ইতিহাস। একটি সময়, একটি ভূগোল, একটি পরিবারের গল্প দিয়ে শুরু হয় এক জীবনের পথ চলা। জন্ম 11ই মে 1950 খ্রিস্টাব্দে কানাসোল গ্রাম, কেশপুর ব্লক। তৎকালীন অবিভক্ত মেদিনীপুর জেলার মাটিতে জন্মগ্রহণ করেন সরোজ কুমার মিশ্র। মা স্বর্গীয়া কমলা মিশ্র এবং বাবা স্বর্গীয় সুধাংশু শেখর মিশ্র। ডাক নাম লালু। গ্রামের প্রকৃতি, মানুষ আর সহজ সরল পরিবেশ তাঁর শৈশবকে দিয়েছে এক স্বতঃস্ফূর্ত ছন্দ ও নির্মলতা। প্রাথমিক শিক্ষার সূচনা কানাসুল প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে অক্ষরের সঙ্গে সঙ্গে তিনি চিনতে শিখেছিলেন পৃথিবীকে। এরপর শিক্ষার পথে ধাপে ধাপে অগ্রসর আনন্দপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মেদিনীপুর কলেজ এবং শেষে কলিকাতা বিশ্ববিদ্যালয়। প্রতিটি স্তরেই নিষ্ঠা ও একাগ্রতায় নিজেকে গড়ে তুলেছেন তিনি। সংস্কৃত ও বাংলা সাহিত্যের প্রতি তাঁর গভীর অনুরাগ তাকে এই দুই বিষয়ে এমএ ডিগ্রি অর্জনে অনুপ্রাণিত করে যথাক্রমে 1975 ও 1978 সালে। পাশাপাশি বিএ অনার্স, বিএড, ইংরেজি সাহিত্যে বিশেষ প্রশিক্ষণ এবং হিন্দিতে প্রভৃত যোগ্যতা সব মিলিয়ে গড়ে ওঠে তাঁর সুদৃঢ় একাডেমিক ভিত্তি, যার উপর প্রতিষ্ঠিত তাঁর শিক্ষাদানের দর্শন। কিন্তু জীবন তো শুধু পেশার গল্প নয়, তার ভেতরে থাকে সম্পর্কের উষ্ণতা, ভালোবাসার স্পর্শ। 25শে বৈশাখ 1980 খ্রিস্টাব্দে তিনি বিবাহ সূত্রে আবদ্ধ হন দীপালি মিশ্রের সঙ্গে। এক সহযাত্রী, এক নীরব শক্তি, যিনি তার জীবনের প্রতিটি অধ্যায়ে ছিলেন অবিচল সঙ্গী। পরিবারে আসে নতুন আলো। দুই কন্যা, প্রথমা আগমনী এবং দ্বিতীয়া দেবযানী, যাঁদের ঘিরে গড়ে ওঠে জীবনের আর এক পরিসর, আর এক আনন্দ, আর এক দায়বদ্ধতা। যারা যায় তাদের পূর্বপুরুষরা দক্ষিণেশ্বর সংলগ্ন আড়িয়াদহের ঘোষাল বংশোদ্ভূত। স্বপ্নাদেশের সূত্রে কানাসুলে আগমন এবং জমিদার রাজা আলালনাথ দেবের অধীনে পূজারী হিসেবে প্রতিষ্ঠা। এই ইতিহাস তাঁর পরিচয়ের অংশ হয়ে আছে। পরবর্তীতে 2014 সালে দেওঘর ধামে এক আধ্যাত্মিক উপলব্ধি তাঁর
বংশ পরিচয়কে নতুন আলোয় উদ্ভাসিত করে। তিনি জানতে পারেন তাদের মূল উৎস মিথিলার ঘোষাল বংশ। এই উপলব্ধি তার মধ্যে জাগিয়ে তোলে এক নীরব আত্ম অন্বেষণ, নিজেকে নতুন করে চেনার গভীর অনুভব। কখনো স্মৃতির অলিন্দে ফিরে যান, কখনো নতুন প্রজন্মের সঙ্গে ভাগ করে নেন তাঁর অভিজ্ঞতা। এক জীবনের সারাংশ যেন ধীরে ধীরে রূপ নেয় শান্ত, গভীর এবং আলোকিত এক উপস্থিতিতে। আর সেই উপস্থিতি কেবল বর্তমানের নিস্তব্ধতায় সীমাবদ্ধ নয়, তার শিকড় ছড়িয়ে আছে অতীতের প্রতিটি স্পর্শে, প্রতিটি নির্মাণে। ফিরে তাকালে স্পষ্ট হয়ে ওঠে বাসুদেবপুর হরিপ্রিয়া ইনস্টিটিউশনে তাঁর সেই দীপ্ত উপস্থিতি, যা তাঁর পথ পরিক্রমাকে দিয়েছিল এক বিস্তৃত অর্থবহ পরিসর। এক দশকেরও বেশি সময় ধরে তিনি শুধু একজন শিক্ষক নন, ছিলেন পথপ্রদর্শক, একজন নীরব নির্মাতা। পাঠ্য বইয়ের গণ্ডি পেরিয়ে তিনি ছাত্রদের শিখিয়েছিলেন জীবনবোধ, শৃঙ্খলা এবং মানবিকতার পাঠ। তার কণ্ঠ ছিল সংযত, স্পষ্ট অথচ প্রাণময়, যেখানে প্রতিটি শব্দ পৌঁছে যেত সরাসরি হৃদয়ে। বাংলা, ইংরেজি, সংস্কৃত, হিন্দি প্রতিটি ভাষায় ছিল তার অনায়াস দক্ষতা। জটিল বিষয়কে সহজ করে তোলার বিরল ক্ষমতা, আর প্রতিটি ছাত্রকে আলাদাভাবে বোঝার ধৈর্য তাকে করে তুলেছিল সত্যিই অনন্য। ধুতি পাঞ্জাবির ঐতিহ্য কিংবা প্যান্ট শার্টের আধুনিকতা, দুটোতেই তিনি ছিলেন সমান স্বচ্ছন্দ। সুদর্শন উপস্থিতি, সুরেলা কণ্ঠ আর এক গভীর মানবিকতার স্পর্শ, সব মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন এক স্বতন্ত্র উপস্থিতি। সহকর্মীদের কাছে প্রিয়, ছাত্রদের কাছে শ্রদ্ধেয়, প্রতিষ্ঠানের কাছে এক অমূল্য সম্পদ। সেই সময় শীত নামলে বাসুদেবপুরের বাতাসে ভেসে আসত এক পরিচিত আহ্বান, শুধু যাত্রা প্রিয় বন্ধুগণ। এই সময়ে স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন যতীন্দ্রনাথ রায়। যাত্রাপ্রেমী হলেও শৃঙ্খলার প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। ছাত্রদের মধ্যে কোনো ভণ্ডামি বা শৈথিল্য তিনি একেবারেই সহ্য করতেন না। তার তীক্ষ্ণ কণ্ঠ, দৃঢ় ব্যক্তিত্ব মুহূর্তের মধ্যে ছাত্রদের সংযত করে তুলত। শাসনের কঠোরতা আর সংস্কৃতির প্রতি গভীর অনুরাগ, এই দুইয়ের এক বিরল সমন্বয় ছিল তার মধ্যে। এই কঠোর শাসনের আবহেই তার পাশে এসে দাঁড়ালেন আরেক নাট্যমুদী শিক্ষক, সরোজ কুমার মিশ্র। তার স্বরক্ষেপণ, নিখুঁত উচ্চারণ আর আবেগ মথিত উপস্থাপনা সব কিছুতেই ছিল নাট্যরসের স্পষ্ট ছাপ। কর্ণকুন্তী সংবাদ। দেবী তব নতনেত্র কিরণ সম্পাতে, চিত্ত বিগলিত মোর সূর্য করঘাতে, শৈল তুষারের মতো। তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে বসি কর্ণপর, জাগাইছে অপূর্ব বেদনা। কহ মোরে জন্ম মোর বাঁধা আছে কি রহস্য ডোরে, তোমার সাথে হে অপরিচিতা। কিংবা গান্ধারীর আবেদন, শতগুণ বেদনা কি নাদ লাগিছে না মোরে, প্রভু দণ্ডিতের সাথে দণ্ডদাতা, কাঁদে যবে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ সে বিচার। পাঠদান করতে করতে তার কণ্ঠ যেন রূপ নিত মঞ্চের সংলাপে। শ্রেণীকক্ষের চার দেওয়াল পেরিয়ে সেই কণ্ঠ প্রতিধ্বনিত হতো করিডোর জুড়ে। এক অভিনব অভিজ্ঞতা হয়ে উঠত প্রতিটি পাঠ। এই দুই ব্যক্তিত্বের মিলনে বাসুদেবপুরে সূচনা হলো
এক অনন্য সাংস্কৃতিক জাগরণের। স্কুলের মাঠ হয়ে উঠল এক রঙ্গমঞ্চ। বছর বছর আয়োজন হতে লাগলো পেশাদার যাত্রাপালা। এই আয়োজনের পেছনে লুকিয়েছিল এক অক্লান্ত পরিশ্রমের গল্প। শিক্ষকেরা ঘরে ঘরে গিয়ে টিকিট বিক্রি করতেন, গ্রামের মানুষকে যুক্ত করতেন এই সাংস্কৃতিক উদ্যোগের সঙ্গে। হাঁড়িতে যখন ভাত থাকে না, না খেয়েও বলে খেয়েছি, একেই বলে মা। 1976 সালে কলকাতার বিখ্যাত যাত্রাপার্টি নটি বিনোদিনী হাই স্কুলের মাঠে মঞ্চস্থ হয়। তারপর 1978 3 দিনব্যাপী যাত্রাপালার আয়োজন। কিন্তু প্রথম দিনে 26শে ডিসেম্বর ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। সন্ধ্যা নেমে এসেছে, মাঠ ভরে উঠেছে মানুষের ভিড়ে। সাহারা যাত্রা ইউনিটের গাড়ি তখন এসে পৌঁছয়নি। খবর এলো খড়গপুরে গাড়ি অবরুদ্ধ, দেশ জুড়ে বন্ধ। মুহূর্তে বদলে গেল বাতাসের রং। উত্তেজিত জনতা গেটের বাইরে জমাট বাঁধছে। ধৈর্যের বাঁধ ভেঙে পড়ার উপক্রম। মেন গেট কাঁপতে শুরু করেছে। প্যান্ডেল ভাঙচুর, শুধু যেন সময়ের অপেক্ষা। ঠিক সেই সংকটময় মুহূর্তে পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করলেন প্রধান শিক্ষক শ্রী যতীন্দ্রনাথ রায়। তিনি ছুটলেন ভদ্রকালীর মন্দিরে, নীরব প্রার্থনায় নিজেকে সমর্পণ করলেন। এদিকে মাঠে নেমে পড়লেন সরোজবাবু, সমরেশবাবু, কালীশঙ্করবাবু, অজিতবাবুরা। হঠাৎ মাইকে ভেসে উঠল সরোজবাবুর সেই জলদবন্দ্র কণ্ঠস্বর। একটা কণ্ঠ যেখানে ছিল আবেদন, বেদনা, দায়িত্ব আর দৃঢ়তা একসাথে। আপনারা জানেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর গ্রেপ্তারের প্রতিবাদে আজ ভারত বন্ধ। এই পরিস্থিতিতে যাত্রা দলের গাড়ি খড়গপুরে আটকে গেছে। আমরা বাধ্য হচ্ছি টিকিটের মূল্য ফেরত দিতে। আপনারা সহযোগিতা করুন, স্কুলটিকে রক্ষা করুন। বারংবার একই ঘোষণা, কিন্তু প্রতিবারই যেন আরো গভীর, আরো মানবিক। উত্তেজনার ঢেউ ধীরে ধীরে স্তিমিত হতে লাগলো। মানুষ থামল, মানুষ শুনল। তারপর একজন, দুজন, লম্বা লাইন পড়ে গেল টিকিট কাউন্টারের সামনে। টিকিটের দাম ফেরত নেওয়ার লাইন। একটা সম্ভাব্য বিপর্যয়। একজন শিক্ষকের কণ্ঠ থামিয়ে দিল সেদিন যাত্রা হয়নি, কিন্তু রক্ষা পেয়েছিল স্কুলের সম্মান, একটি স্বপ্ন, একটি প্রতিষ্ঠান। পরের দুদিন পান্না চক্রবর্তী ও চিত্রা মল্লিকের অভিনয়, আর শেষ দিনে শেখর গাঙ্গুলি ও বেলা সরকারের ময়লা কাগজ সাফল্যের সঙ্গে মঞ্চস্থ হলো। টাকা দিয়ে আমি কিনা কিনতে পেরেছি, ভক্তি, ভালোবাসা, সবকিছু, এমনকি লক্ষ্মী আর ভগবানকে পর্যন্ত। এই যাত্রাপালার লভ্যাংশ স্কুলের উন্নয়নে ব্যয় হতো। স্কুলের হোস্টেল ভবন নির্মাণ সেই উন্নয়নেরই এক দৃশ্যমান ফল, যা আজও দাঁড়িয়ে আছে সেই সময়ের নীরব সাক্ষী হয়ে। মঞ্চ শুধু আলো আর অভিনয়ের জায়গা নয়, এখানেই গড়ে ওঠে মানুষের আস্থা, সংযম আর সম্মিলিত সংস্কৃতি। আর সেই সংস্কৃতির ধারাই সময়ের স্রোত বেয়ে ফিরে আসে বারবার, নতুন রূপে, নতুন আবেগে, কিন্তু একই বন্ধনে আবদ্ধ হয়ে। আরো একবার প্রমাণিত হলো 1980 সালে বাসুদেবপুরের সেই পরিচিত মাঠ
আবারও মঞ্চে রূপান্তরিত হলো যাত্রাপালা মীরার বধুয়া। কে আপনারা মহাত্মন? মঞ্চে দৃশ্য সম্রাট আকবর ফকিরের ছদ্মবেশে দাঁড়িয়ে, সামনে মীরাবাই। সম্রাট আকবর ফকিরের বেশে এসেছেন মীরার গান শুনতে। হিন্দু মুসলিম দর্শক একসাথে বসে আছে, হাততালিতে এক সুর। ধর্ম, সংস্কৃতি, অনুভূতি সব মিলেমিশে একাকার সেই রাতে। ভগবান আর আল্লাহ কোনো তফাৎ নেই। কিন্তু ফকির সাহেব, ভক্ত সাধিকার ভক্তিগীতি আমরা কি একটিবারও শুনতে পাবো না? যদি দেবীর দয়া হয়। কি বলছেন ফকির সাহেব? সূর্য যাদের মুখ দেখতে পায় না সেই গান শোনাবে বিধর্মী মুসলমানকে? না না, আপনারা দেবীকে অসম্মান করবেন না। দেবীর এখন পুজোর সময়, আপনারা যান। চলুন ফকির সাহেব, আমরা বড় থেকে চলেই যাই। তাই চলুন। মাতে যা যোগী কিন্তু ছাত্রছাত্রীরা কি ধরে রাখতে পেরেছিল প্রিয় সরোজ স্যারকে? না, আমরা বলতে পারিনি মত যাও। কিছুদিন পরেই তিনি চলে গেলেন মেদিনীপুরের এক নতুন বিদ্যালয়ে। থেকে গেল শুধু তার কণ্ঠের প্রতিধ্বনি, তার শেখানো শব্দ, তার গড়ে তোলা অসংখ্য ছাত্রছাত্রী। তবু কিছু মানুষ কোথাও চলে যান না, তারা থেকে যান সময়ের ভাঁজে, স্মৃতির গভীরে, আর প্রতিটি উচ্চারিত শব্দের আড়ালে। তিনি বিদ্যাসাগর বিদ্যাপীঠ থেকে প্রধান শিক্ষক হিসেবে অবসর নেন 2010 সালে। অবসরের পর শুরু হয় জীবনের এক শান্ত, নিজস্ব ছন্দে বাঁধা অধ্যায়, যেখানে দীর্ঘ কর্মব্যস্ততার পর সময় যেন ধীরে ধীরে ফিরে আসে নিজের পরিসরে। কিন্তু জীবনের পথ তো সবসময় পূর্ব নির্ধারিত নয়। 21শে আগস্ট 2019 অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়ে কলকাতা রাজারহাটের এক হাসপাতালে সহধর্মিণী দীপালি মিশ্রের অকাল প্রয়াণ ঘটে। এই আকস্মিক অঘটন তার জীবনে নামিয়ে আনে এক গভীর নীরব শূন্যতা। তবু তিনি থেমে থাকেননি, শোককে অন্তরে ধারণ করেই এগিয়ে চলেছেন নিঃশব্দ, সংযত, অথচ অটল দৃঢ়তায়। আজ সময় অনেকটাই বদলে গেছে। কর্মজীবনের ব্যস্ততার পেরিয়ে তাঁর দিন কাটে মাছ ধরা, অভিনয় ও আবৃত্তি, লেখালেখি এবং পুজো পাঠের মধ্য দিয়ে। মানুষের জীবনে কিছু ক্ষত থাকে যা কখনো সম্পূর্ণ শুকোয় না। সরোজ কুমার মিশ্রের জীবনেও তেমনি এক নীরব বেদনা ধারা বহমান। দীপালি মিশ্রের প্রস্থান শুধু একজন জীবন সঙ্গীর হারানো নয়, বরং এক দীর্ঘ সহযাত্রার আকস্মিক অবসান। আজ তিনি বিপত্নিক, তবুও একা নন। বড় মেয়ে, জামাই ও নাতির সান্নিধ্য তার জীবনকে আলোকিত করে রাখে। নাতি এখন মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র। অন্যদিকে ছোট মেয়ে কলকাতার বাগুইহাটিতে চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত, আর নাতনি নতুন স্বপ্ন নিয়ে বড় হয়ে উঠছে। এইভাবেই ক্ষতি, স্মৃতি ও উত্তরাধিকারের মিশ্রণে তার জীবন এগিয়ে চলে নীরবে, গভীরতায় ভরা এক স্রোতের মতো। বাইরে শান্ত, অথচ অন্তরে বহন করে অসংখ্য অজানা গল্প। শুধু আলো আধারে কাদা হাসা, শুধু যাওয়া, শুধু
শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া, শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে